অর্থনীতি পুনরুদ্ধার ও সংস্কার কাজে $350 কোটি দেবে বিশ্ব ব্যাংক। সংস্কার উদ্যোগে মানবাধিকার হাই কমিশনারের সমর্থন। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ 708 জন, খসড়া তালিকা প্রকাশ। গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠাবে সরকার। এবছর চালু হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। সেন্ট মার্টিনে যেতে রেল স্টেশনের সিদ্ধান্ত হয়নি। দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ, জামায়াতের নেতৃত্বে জোট গঠনের সম্মত ইসলামিক দলগুলো। কওমিদের সঙ্গে বৈঠকে ঐক্যমত্য। দ্রুততম সময়ে বিচার পাওয়া সাংবিধানিক অধিকার, বলছেন আইনজীবীরা। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আলাদা সচিবালয়ের তাগিদ। এবং টি-20 বিশ্বকাপ খেলতে আমিরাতের পথে বাংলাদেশ নারী দল। এবার হারের বৃত্ত ভাঙতে চান অধিনায়ক, নির্ভার লড়াইয়ের লক্ষ্য। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবার বিস্তারিত। বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার ও সংস্কার কাজের সহায়তার জন্য $350 কোটি সহায়তা দিবে বিশ্ব ব্যাংক। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। আলাদা বৈঠকে অন্তর্বর্তী সরকারি নেওয়া সংস্কার উদ্যোগের প্রশংসা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। এছাড়া সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে ঐক্যমত্য হন ডক্টর ইউনূস ও শাহবাজ শরীফ। আরও জানাচ্ছেন আফরিন মৌ। যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে বাংলাদেশকে $3.5 বিলিয়ন দেওয়ার ঘোষণা দেন অজয়। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেওয়া হবে। বিদ্যমান কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন সহায়তা দেওয়া হবে। এ সময় এশিয়ার জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানের উৎপাদিত হাইড্রো এনার্জি কিভাবে ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশীদের দ্বারা ভাগ করা যায় সে বিষয়েও আলোচনা হয়। এদিন অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। ডক্টর ইউনূসের সঙ্গে সংস্থার প্রধান তুর্কের আলোচনায় ন্যায় বিচার, মত প্রকাশ স্বাধীনতা, মানবাধিকার সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এছাড়া বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন তারা। বাংলাদেশে সোলার প্যানেল বিনিয়োগ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক চীন আরও গভীর করতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার সাইডলাইন বৈঠকে ইউনূসকে চীনা জনগণের পুরনো বন্ধু উল্লেখ করে সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান তিনি। জাতিসংঘ সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাতে সার্ককে পুনরুজ্জীবিত করতে ঐক্যমত জানিয়েছেন ডক্টর ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন পৃষ্ঠা খোলা উচিত বলে মনে করেন শাহবাজ। সফরের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখিকা ও মানবাধিকার কর্মী ক্যারি ক্যানিডির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএসএইডের প্রশাসক সামান্থা পাওয়ার এবং নিউ ইয়র্ক টাইমসের সঙ্গেও বৈঠক করেন তিনি। এছাড়াও জাতিসংঘের সদর দপ্তরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বৈঠক হয় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গেও। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করেছে সরকার। তালিকায় 708 জনের নাম রয়েছে। সকালে এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, জুলাই আগস্টে সংগঠিত ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায়ে হতে পাওয়া তথ্যের ভিত্তিতে শহীদদের এই খসড়া তালিকা করা হয়েছে, যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের
ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন ও সংযোজনের জন্য তালিকাটি 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আন্দোলনের শহীদদের কারো নাম বাদ পড়লে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে 25,000 ছাত্র জনতা আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত স্বাস্থ্য সচিব হেলাল উদ্দিন। 105 জনের রিপোর্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে পর্যালোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, রিপোর্ট পাওয়ার পর প্রয়োজন হলে দেশের বাইরে পাঠানো হবে। আহতদের চিকিৎসার বিষয়ে সরকার সর্বোচ্চ আন্তরিক বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, গেল 23 সেপ্টেম্বর থেকে চীনের মেডিকেল টিম 5টি হাসপাতালে 160 জন রোগী দেখেছেন। তাদের প্রতিবেদন চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের নানা রকম সীমাবদ্ধতার মধ্যেও তারা খুব আন্তরিকভাবে 5টা হাসপাতাল ভিজিট করেছেন। তারা আমাদের ডক্টরদেরকে তাদের তরফ থেকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন। ওনারা চায়নাতে ফিরে গিয়ে ওনাদের আরও সিনিয়র এবং অভিজ্ঞ কলিগদের সাথে কথা বলে তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব। স্বচ্ছতার সঙ্গে ভূমি সংক্রান্ত বিরোধে নিষ্পন্ন করতে এসিল্যান্ডদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। রাজধানীর নীলক্ষেতে ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন জেলার সহকারী কমিশনারদের ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, সহকারী কমিশনারদের কাজে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে সমাজের স্বস্তি ফিরে আসবে। এ সময় দুর্নীতি মুক্ত ও জনবান্ধব হতে সহকারী কমিশনারদের আহ্বানও জানান ভূমি উপদেষ্টা। তারা সমাজের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আমি মনে করি যে সমাজের স্বস্তি এবং সমাজে যে টেনশন ভূমি রিলেটেড এটা নিষ্পত্তি আপনার হাত দিয়ে হতে পারে। আপনি হচ্ছেন হাব অব দি সোসাইটি, আপনাকে ঘিরেই পুরো চাকাটা ঘুরছে। সুতরাং যদি হাব না থাকে তাহলে আর কিছু থাকবে না। যতগুলো স্পোক থাকুক না কেন, স্পোক এক জায়গাতেই আছে, সেটা হচ্ছে আপনারা এসিল্যান্ড। এবার অন্য প্রসঙ্গ। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার বিজয়ের পর দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইতোমধ্যেই ভাবতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ইসলামপন্থী দলগুলো নিয়ে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ের চিন্তা করছে জামায়াতে ইসলামী। নিজেদের বিভেদ ভুলে এক প্ল্যাটফর্মে আসার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামিক দল। ইতোমধ্যে জামায়াতের সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছে কওমি ঘরানার বেশ কয়েকটি দলও। জামায়াতের নেতৃত্বে ইসলামিক জোট গঠনে সম্মতি দিয়েছেন তারা। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর থেকেই পাল্টে দিতে থাকে দেশের রাজনৈতিক দৃশ্যপট। শুধু মূলধারার নয়, এর প্রভাব পড়ে বিভিন্ন ইসলামিক দলেও। দেশের স্বার্থে সবার মধ্যেই এখন এক প্ল্যাটফর্মে কাজ করার মনোভাব। দেশের সবচেয়ে বড় ইসলামিক দল হিসেবে বিভিন্ন ঘরানার নেতা ও দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন বলে মনে করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা ইসলামী দলগুলা যেহেতু আমরা একটা আদর্শে লালন করি, আমরা সবাই কাছেই আমাদের আদর্শের খাতিরেই আমরা কাছাকাছি, এবং এটাকে কেউ মোর্চা বলুক, আন্ডারস্ট্যান্ডিং বলুক, যাই বলুক, এটা তাদের ব্যাপার। তো আমরা চাই যে দেশের স্বার্থে সবাই মৌলিক বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করে।
এটা ধর্মীয় সংগঠনগুলো যেমন অন্যান্য অপরাপর রাজনৈতিক সংগঠনগুলো। দেশের কমন স্বার্থ যেখানে আসবে সেখানে সবাইকে এক থাকতে হবে। এখানে যদি বিভক্তি আসে তাহলে কিন্তু দেশকে যারা ভালোবাসে না তারা এখান থেকে সুযোগ নেবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানায় অন্যান্য দলের নেতারাও। অভ্যুত্থানের ফলাফল ধরে রাখতে হবে, যাতে অভ্যুত্থান ব্যাহত না হয়ে যায়। এর জন্য প্রয়োজন হচ্ছে ইসলামী দলের মধ্যে ঐক্য সাধন করা। আমরা মনে করি যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে এখানে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর অবদান অনস্বীকার্য। জামাত ইসলামীকে আমরা একত্রেই আমাদের এই পথ চলায় আমরা সাথী হিসাবে পাব, এইটাই আমাদের প্রত্যাশা। মুসলিম প্রধান দেশ হিসেবে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। রাজ্জাক অ্যাঙ্গেল থেকে যদি এই সিদ্ধান্ত নেয় যে আমরা সাল ডিও হলেও একটা জায়গায় আসবো, এটা ভালো হবে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে তারা যেমন বলছেন এইভাবেই যদি বাস্তবায়নের পথে এগিয়ে আসেন তাহলে আমরা খুশি হব। একসময় হবে যে সবাই এক জায়গায় হয়ে গেছি, তা আমরাও সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই যে সবাই যেন দোয়া করে যে আমরা সবাই এক জায়গায় আসতে পারি, এক সুরে কথা বলতে পারি, এমনটা পরিবেশ যেন হয়। জাতিকে আলোর পথে আনতে জামায়াতকে আরও অগ্রগামী হয়ে কাজ করার আহ্বান জানান কওমি ঘরানার জ্যেষ্ঠ আলেমরাও। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে জমা দেবেন প্রধান বিচারপতি। তার অভিভাষণের পর স্বাধীন বিচার বিভাগের জন্য উচ্চ আদালতে লড়াই করা আইনজীবী মাজদার হোসেন ও শিশির মনির বলেন, বিচার প্রার্থীর দ্রুততম সময়ের মধ্যে বিচার পাওয়া মৌলিক সাংবিধানিক অধিকার। এজন্য বিচার বিভাগ পৃথকীকরণ একান্ত জরুরি। শামীমা আক্তারের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে গেল ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপরই রাষ্ট্রকাঠামো সংস্কারের আলোচনা শুরু হয়। বিভিন্ন মহলের আলোচনার শীর্ষে আছে বিচার বিভাগ সংস্কার। এর জন্য আলাদা সচিবালয় গঠনের বিষয়টি বিশেষ জোর দেয়া হচ্ছে। গেল 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের 6টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যার মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশন অন্যতম। মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই লক্ষ্যে অধস্তন আদালতের 2000 বিচারককে নিয়ে বিশেষ সভা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় গণবিপ্লবের চেতনা ধারণ করে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতের তাগিদ দেন তিনি। সেই সঙ্গে বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কথা বলেন প্রধান বিচারপতি। বিচার বিভাগ যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে তার জন্য আমি জরুরি ভিত্তিতে বিচার বিভাগে কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় এর ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তুতক্রমে আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রেরণ করব। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সবার আগে আইনি লড়াইয়ে নামেন মাজদার হোসেন। তার করা মামলার রায়ের 12 দফা বাস্তবায়ন করা হলে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ সুগম হবে বলে মনে করেন তিনি। মাজদার হোসেন মামলা যে দীর্ঘ কাঙ্ক্ষিত জাজমেন্ট কার্যকর করার যে উদ্যোগ, সেটা ফলপ্রসূ হতে চলেছে। বিচারকগণ বলতে সহকারী জজ থেকে চিফ জাস্টিস পর্যন্ত এই বিচার বিভাগের সদস্যদেরকে সংসদ তথা আইন বিভাগ এবং প্রশাসন তথা অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে। বিচার বিভাগকে পৃথকভাবে বিচারিক কাজ করতে দিতে হলে বিচারকদের নিয়ন্ত্রণ বিচার বিভাগ দ্বারাই হতে হবে। সংবিধানের 116 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিটকারী আইনজীবী শিশির মনির জানান, মাজদার হোসেন মামলা ছাড়াও সুপ্রিম কোর্টের 5টি আলোচিত মামলার রায়ে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। এগুলো হলো সংবিধানের 16, 13, 8 ও 5 সংশোধনী এবং ইদ্রিসুর রহমানের মামলা। এসব মামলার রায় বাস্তবায়ন হলে তা হবে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার মাইলফলক। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, মাজদার হোসেন মামলা নির্দেশনা অনুযায়ী স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় মাননীয় প্রধান বিচারপতির অধীনে পরিচালিত হওয়াটা একান্ত জরুরি। অনুচ্ছেদ 116 অব দ্য কনস্টিটিউশনের মধ্যেই যখন বিচার বিভাগের উপর ন্যস্ত থাকবে, এই মূলত আমাদের সুপ্রিম কোর্ট 5টি বিখ্যাত মামলায় 116-র প্রয়োজনীয়তা অনুভব করে রায় দিয়েছেন। এক বাক্যে সবাই স্বীকার করেছেন এই বিচার বিভাগের স্বাধীনতার মূল মন্ত্র হলো 116কে স্বাধীন করা। 116 পরাধীনতার শৃঙ্খল, এই শৃঙ্খল মুক্ত করতে না পারলে প্রকৃত অর্থে
তাত্ত্বিকভাবে সাংবিধানিক স্কিমের মধ্যে স্বাধীনতা অর্জন করা কঠিন হবে। তার মতে প্রধান বিচারপতির অধীনে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করে সর্বোচ্চ আদালতের কর্মকর্তাদের মাধ্যমে পরিচালনা করা হলে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে বিচারিক আদালতের বিচারকগণ। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। এবছর চালু হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, জানিয়েছেন বেসামরিক বিমান কর্তৃপক্ষ সচিব SM লাবলুর রহমান। এবছরই বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর কথা ছিল, কিন্তু সচিব জানান আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। এ সময় তিনি জানান থার্ড টার্মিনালের কাজ শেষ হয়েছে 98%। প্রশ্নের জবাবে তিনি জানান সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। যত দ্রুত সম্ভব আমাদের এটাকে ওপেন করার জন্য, এবং যেহেতু আমার স্ট্রাকচার রেডি হয়েছে, আমি যত দ্রুত চালু করতে পারবো তত দ্রুতই আমি রেভিনিউ আনতে পারবো। তবে চ্যালেঞ্জটা হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে যে আমার 26টা অর্গানাইজের সাথে এবং আমার ইন্টারনাল অর্গানাইজের সাথে এটা কোঅর্ডিনেশন করে ফুল ফ্লেজ আমি যখন আমি চালু করতে যাব আমার প্রত্যেকটা ইকুইপমেন্ট কিন্তু আমাকে চেক করতে হবে এটা ফাংশনাল করছে কিনা, এবং 3 থেকে 4 মাস কিন্তু আমাকে এই টেস্ট অ্যান্ড ট্রায়ালের মধ্যে রাখতে হবে। সো এই সময়গুলো আমাদের দিতে হবে। আওয়ামী লীগের প্রেতাত্মারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন তিনি। দেশের মানুষের অধিকার হরণ করে শেখ হাসিনা ভারতের অবস্থান করছেন উল্লেখ করে তাকে অবিলম্বে ফেরত দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। দিল্লিতে বসে মা মেয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না বলেও জানান তিনি। লুকিয়ে পদত্যাগ করে ভারতের মোদী আঁচলের নিচে আপনি বসে আছেন, লজ্জা হয় না আপনার? যে ব্যক্তিটি বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ভারতের সাথে আঘাত করে, যে মানুষটিকে ফেলানি লাশের বিরুদ্ধে কথা বলার সুযোগ কোনোদিনও দেন নাই, যে ব্যক্তিটি ভারতীয় সীমান্তে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয় সেই কথা একদিনও আপনি সংসদে আমাদেরকে বলার অধিকার দেন নাই। বাংলাদেশের মানুষ সজাগ, তাই 2013 সালে যে চুক্তি করেছেন সেই চুক্তির অধীনে দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। ছাত্র জনতার রক্তে অর্জিত সাফল্য নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী। বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ থেকে স্বৈরশাসন ও ফ্যাসিবাদ চিরতরে তাড়িয়ে দিতে হবে। দেশের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে হবে জানিয়ে এ সাংবাদিক নেতা বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে হবে। শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিচার করতে হবে। নানা প্রকল্পের নামে অর্থ লুটপাটের বিচার এবং ছাত্র জনতা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে একটা ভয়ঙ্কর শাসন চলছিল বাংলাদেশে। দুনিয়ার ইতিহাসে এমন অসভ্য শাসন, এমন দুঃশাসন, এমন ভয়ঙ্কর শাসন আর আসেনি। শত শত মানুষকে নির্মমভাবে হত্যা করে চক্রাজার গুম করা হয়েছে। তথাকথিত ক্রস ফায়ার এনকাউন্টারের নামে যুবকদেরকে ভিন্ন মতের লোকদেরকে ধরে ধরে নিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। গাজীপুর ও সাভারের কারখানাগুলোতে পুরোদমে চলছে উৎপাদন। গাজীপুরে বন্ধ থাকা 14টি কারখানার 5টি সচল হয়েছে আজ। কোথাও কোনো বিক্ষোভের আভাস নেই। বন্ধ বাকি কারখানাগুলো দ্রুত খোলার আশা করছে কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ। এদিকে দাবি মেনে নেয়ায় খুশি শ্রমিকরা। শিল্পাঞ্চলে নিরাপত্তায় র্যাব, পুলিশ ছাড়াও সেনা সদস্যরা কাজ করছেন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। গাজীপুর ও সাভারে নতুন কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ তৈরি হয়নি। পুরোদমে চলছে উৎপাদন কাজ।
গাজীপুরে বন্ধ থাকা 14টি কারখানার মধ্যে 5টি খুলে দেওয়া হয়েছে। বাকিগুলো দ্রুত সময়ে খুলে দেওয়ার কাজ চলমান আছে বলে জানান কারখানা কর্তৃপক্ষ ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত শিল্প পুলিশ। দাবি মেনে নেয় খুশি শ্রমিকরা, এতে স্বস্তি ফিরবে বলে আশা কারখানা কর্তৃপক্ষের। এদিকে কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় শিল্প পুলিশের পাশাপাশি বিজিপি ও সেনা সদস্যরা কাজ করছে। শিল্পাঞ্চল আশুলিয়ার 17টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে, তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক, চলছে উৎপাদন। শিল্প পুলিশ জানায় শ্রমিকরা সকাল 8টা থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন কাজ শুরু করেন। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনও অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে 9টি কারখানা। বাকি 8টি কারখানাতে চলছে সাধারণ ছুটি। তবে কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি। নিরাপত্তায় শিল্পাঞ্চলে র্যাব, পুলিশ ছাড়াও সেনা সদস্যরা কাজ করছেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।